সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন হুমায়ুন আহমেদ রচিত কোথাও কেউ নেই উপন্যাসটির ৮ম পর্ব। আমি ওয়ারা কারিম, সাথে থাকুন। ভোরবেলা সূর্য ভালোভাবে ওঠার আগেই বাড়িতে পুলিশের ওসি এবং ৩ জন কনস্টেবল এলো। তাদের সঙ্গে সার্চ ওয়ারেন্ট আছে। জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে তারা টাকা খুঁজল। লতিফা রক্তশূন্য মুখে দরজা ধরে সারাক্ষণ দাঁড়িয়ে রইলেন। মাঝে মাঝে কিছু একটা বলতে চেষ্টা করলেন, কেউ তা বুঝতে পারল না। শওকত সাহেব বসে রইলেন বেতের চেয়ারে। তিনি খুব ঘামতে লাগলেন। তার ঠিক সামনেই বসেছেন ওসি সাহেব। এ জাতীয় দৃশ্য তিনি তার জীবনে অনেক দেখেছেন, কাজেই এই দৃশ্য তার মনে কিছুমাত্র রেখাপাত করল না। তবু তিনি একবার লতিফার দিকে তাকিয়ে বললেন, ভয়ের কিছু নেই, আপনি শান্ত হয়ে বসুন। এই ভোরবেলাতেও বাড়ির সামনে এবং তার লাগোয়া রাস্তায় প্রচুর লোক জমে গেল। এই বাড়িতে একটি মেয়ে খুন হয়েছে এরকম একটি গুজব দ্রুত ছড়িয়ে পড়ল। রোদ বাড়তে লাগলো, কিন্তু কৌতূহলী মানুষের ভিড় কমল না। সার্চ শেষ হতে হতে ৮টা বেজে গেল। ওসি সাহেব বললেন, শওকত সাহেব, আপনার নামে একটা ওয়ারেন্ট আছে, আপনাকে আমাদের সঙ্গে যেতে হবে। ভয়ের কিছু নেই, জামিনের ব্যবস্থা হবে। মুনা বলল, আমি কি যেতে পারি আপনার সঙ্গে? হ্যাঁ, নিশ্চয়ই পারেন। একজন পুরুষ মানুষ হলে ভালো হতো। উকিল টুকিলের ব্যবস্থা করতে হবে, অনেক ছোটাছুটির ব্যাপার আছে। মুনা বাবুকে পাঠালো পরিচিত যদি কাউকে পাওয়া যায়। আশেপাশের বাসার অনেকের সঙ্গেই এদের চেনা জানা, তবু কেউ আসতে রাজি হলো না। সাবধানী মানুষ, ইচ্ছা করে কোনো বাজে ঝামেলায় কেউ জড়াতে চায় না। বাকেরকে শুধু পাওয়া গেল। সে ঘুমোচ্ছিল। খবর পেয়েই ছুটে এসেছে। তার মুখ অস্বাভাবিক গম্ভীর। সিগারেট ধরিয়ে দায়িত্বশীল মানুষের মতো সে মুনাকে বলল, নো প্রবলেম, ১ ঘন্টার মধ্যে জামিনে ছাড়িয়ে আনবো। ছেলে খেলা নাকি? তোমরা সব দরজা বন্ধ করে বসে থাকো। কেউ কিছু জিজ্ঞেস করলে কোনো উত্তর দিবে না। ঘরে টাকা পয়সা আছে তো? বকুল তার ঘরে একা একা বসেছিল। শওকত সাহেবকে বের করে নিয়ে যাবার সময় সে শুধু বেরিয়ে এলো। অত্যন্ত কঠিন স্বরে জিজ্ঞেস করল, আমার বাবাকে আপনারা কোথায় নিয়ে যাচ্ছেন? ওসি সাহেব সে প্রশ্নের জবাব দিতে পারলেন না। শওকত সাহেব অপ্রকৃতিস্থ মানুষের মতো চারদিকে তাকাতে লাগলেন। উপদেশ দেবার মতো ভঙ্গিতে বললেন, ঠিক মতো পড়াশোনা করিস মা, 2 দিন পর ম্যাট্রিক পরীক্ষা। বাসার সামনে অসম্ভব ভিড়। সেই ভিড় ঠেলে তারা এগুতে লাগল। শওকত সাহেব শিশুদের মতো শব্দ করে কাঁদতে লাগলেন। বাকের তার একটা হাত ধরে আছে। সে মৃদু স্বরে বলল, মামা কাঁদবেন না, কিচ্ছু হবে না। ১ ঘন্টার মধ্যে জামিন হবে। আমার চেনা জানা লোকজন আছে। বাসার সামনে লোকের ভিড় বাড়তেই লাগল। উকিল ভদ্রলোক দেখতে পান বিড়ির দোকানদারদের মতো। রোগা দড়ি পাকানো চেহারা, কথাও ঠিকমতো বলতে পারেন না, জড়িয়ে যায়। কিন্তু তিনি নাকি ফৌজদারি মামলায় একজন মহা ওস্তাদ আদমি। তার হাতে মামলা ফেলে নাকে তেল দিয়ে ঘুমানো যায়। কিন্তু মুনা বিশেষ ভরসা পাচ্ছে না। তাকে সামনে বসিয়ে উকিল সাহেব গভীর যত্নে দাঁত খোঁচাচ্ছেন। তার ভঙ্গি দেখে মনে হচ্ছে প্রতিটি দাঁতের গোড়ায় গোশত আটকে আছে এবং এই মুহূর্তেই সেগুলো বের করা দরকার। মুনার পাশের চেয়ারে বসে আছে বাকের। তার ভাবভঙ্গি খুব বিনীত। বাকেরই তাকে এখানে নিয়ে এসেছে। বাকেরের ধারণা, এই লোক ১ নম্বর আসল জিনিস, খাঁটি বাঘের বাচ্চা। বাঘের বাচ্চারা এত দীর্ঘ সময় নিয়ে দাঁতের পরিচর্যা করে তা মুনার জানা ছিল না। সে অস্বস্তি নিয়ে অপেক্ষা করতে লাগল। উকিল সাহেব মাঝে মাঝে দাঁত খোঁচানো বন্ধ রেখে এক দৃষ্টিতে মুনার দিকে তাকাচ্ছেন। তার দৃষ্টি মুনার বুকের কাছে এসে থমকে যাচ্ছে। এমন নির্লজ্জ মানুষও আছে নাকি? আসামি আপনার কে হয়? আমার মামা। আপন মামা? মায়ের ভাই? জি। মুনা ভেবে পেল না আপন মামা না পর মামা তার সঙ্গে এই মামলার সম্পর্ক কি, নাকি উকিল মোক্তারদের স্বভাবই হচ্ছে খামোখা প্রশ্ন করা।
ভয়ের কিছু নেই। ক্রিমিনাল মিসঅ্যাপ্রোপ্রিয়েশন, 403 ধারা। ম্যাক্সিমাম পেনাল্টি হচ্ছে 2 বছরের জেল। এত নার্ভাস হবার কিছু দেখি না। ডোন্ট গেট নার্ভাস। মুনা নড়ে চড়ে বসে রুমাল দিয়ে নাক ঘষল। বড্ড ঘাম হচ্ছে, এজন্যই বোধহয় তাকে নার্ভাস দেখাচ্ছে। আপনার নাম কি? মুনা। মিস না মিসেস? এসব কি ধরনের প্রশ্ন? মুনা মৃদু স্বরে বলল, মিস। মিস মুনা, এখন আপনি বলুন, আপনার মামা কি সত্যি সত্যি চুরি করেছেন? মুনা কি জবাব দেবে ভেবে পেল না। তাকালো বাকেরের দিকে। বাকের দাঁত বের করে হাসছে। কেন হাসছে কে জানে। এটা একটা লজ্জায় ফেলা প্রশ্ন, এতে হাসির কিছু নেই। উকিল সাহেব অ্যাশট্রেতে এক গাদা থুতু ফেলে সেদিকে গভীর মনোযোগের দিকে তাকিয়ে রইলেন, যেন এই মুহূর্তে থুতুটায় বিরাট একটা কিছু ঘটবে। সেই ঘটনা তিনি প্রত্যক্ষ করতে চান। একসময় তার দেখা শেষ হলো। তিনি গম্ভীর গলায় বললেন, চুরি যদি না করে থাকেন তাহলে খালাস করে আনা মুশকিল, আর যদি সত্যি চুরি করে থাকেন সহজেই খালাস হয়ে যাবে। মুনা অবাক হয়ে বলল, তার মানে? অপরাধীদের খালাস করা অতি সহজ। এরা যখন অপরাধ করে কিছুটা সাবধান হয়েই করে। কোর্টে অপরাধ প্রমাণ করা কঠিন হয়, আর যারা অপরাধী না, ভালো মানুষ, তারা পড়ে যায় প্যাঁচকলে। মুনা অবিশ্বাসী চোখে তাকিয়ে রইল। ভদ্রলোক গম্ভীর হয়ে বললেন, অপরাধীদের খালাস করে আনার মধ্যে একটা আনন্দ আছে। আইনের পশ্চাৎ দেশে লাথি বসানোর আনন্দ। আমি এটা খুব এনজয় করি। বাকের শব্দ করে হাসতে লাগল। সে মুগ্ধ। মুনা কিছুই বলল না। উকিল সাহেব জড়ানো স্বরে বললেন, এ জাতীয় ছোটখাটো মামলা আমি নিই না, তবে আপনারটা নেব। মুনা একবার ভাবল, বলে, আমারটা কেন নেবেন? কিন্তু সে কিছু বলল না। উকিল সাহেবের চোখ তার বুকের উপর স্থির হয়ে আছে। শাড়ির আঁচল টেনে দেয়া উচিত। সেটা অভদ্রতা হবে। এতটা অভদ্র হওয়া তার পক্ষে সম্ভব নয়। মুনা বলল, আমরা কি তাহলে উঠব? হ্যাঁ, উঠবেন। যাবতীয় কাগজপত্র এবং আসামিকে সঙ্গে নিয়ে আসবেন। কবে আসবেন সেটা আমার মুহুরির কাছ থেকে জেনে যান। মুহুরি কোথায়? পাশের ঘরে। আর শুনুন, আমার ফিস কিন্তু বেশি, এবং ফিজের টাকা আমি সব অ্যাডভান্স নিই। আজ 1 টাকা, কাল 8 আনা, এইভাবে নেই না। আপনার ফিস কত? সেটা বলবো কাগজপত্র দেখে। বাকের দাঁত বের করে বলল, একটু স্যার কনসেশন করতে হবে। গরিব মানুষ স্যার, ভেরি নিডি। কনসেশন কিছু নেই। অন্যের বেলায় যা, আপনাদের বেলায়ও তা। মাছের বাজার তো আর না। মুনা বেরিয়ে সেই বিরক্ত স্বরে বলল, ভেরি নিডি, গরিব মানুষ, এসব বলার দরকার কি? দরদাম করতে হবে না, বলো কি তুমি? বাড়িতে তো তোমার টাকার গাছ নেই। লোকটাকেও আমার পছন্দ হয়নি। আস্ত ছোট লোক। ছোট লোক কি বড় লোক, এটা দিয়ে আমাদের দরকার কি? আমরা দেখব কাকে দিয়ে কাজ উদ্ধার হয়। এ শালাকে দিয়ে হবে। এ হচ্ছে নাম্বার 1 ধুনকর। ধুনকর মানে? ধুনকর মানে হচ্ছে যে ধুনে দেয়। এ শালা ধুনে দেবে। এক ধাক্কায় মামলা খালাস করে নিয়ে আসবে। এখন যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে টাকা, মানি। এখন শুরু হবে টাকার খেলা। টাকা পয়সা তোমাদের কেমন আছে? মুনা জবাব দিল না। টাকা পয়সা তেমন কিছু নেই। মামার কাছে 6,000 টাকা ছিল, তার থেকে এখন কত আছে কে জানে। তার নিজের অ্যাকাউন্টে 5,000 টাকার মতো আছে, বেতনের টাকা থেকে জমানো। মামির কিছু গোপন সঞ্চয় আছে। তার ভাই তাকে ঈদ উপলক্ষে টাকা পয়সা যা দেন তার সবটাই মামি জমিয়ে রাখেন।
একটা পাই পয়সাও খরচ করেন না। বাকের বলল, কোল্ড ড্রিঙ্ক ফ্রিঙ্ক কিছু খাবে? ফান্টা, পেপসি? মুনা বিরক্ত স্বরে বলল, ঠান্ডার মধ্যে ফান্টা পেপসি কেন খাবো? তাহলে গরম কিছু খাও। চা খাবে? আমি এখন কিছু খাবো না, আপনি চলে যান, আমার অন্য কাজ আছে। কি কাজ? এক জায়গায় যাব। চলো, আমি দিয়ে আসি। আমার এখন কোনো কাজ নেই, ফ্রি আছি। আপনি তো সবসময়ই ফ্রি। বাকের শুকনো মুখে বলল, মামুন সাহেবের কাছে যাচ্ছ? তিনি তো আমার মতো ফ্রি না, কলেজ টলেজ আছে। তাকে কি এখন পাবে? মামুন সত্যি সত্যিই ছিল না। গতকাল রাতের ট্রেনে দেশের বাড়ি চলে গেছে। কেন গিয়েছে তা মেসের কেউ বলতে পারে না, কাউকে জানিয়ে যায়নি। মুনা বড়ই অবাক হলো, এমন হুট করে কেন চলে যাবে? কিছু বলেও যাবে না। কবে ফিরবে তাও কেউ বলতে পারল না। বেলা 11:30। মুনা বাসায় ফেরার জন্যে রিক্সা নিল, কিন্তু মাঝপথে ঠিক করলো অফিসে যাবে। পরপর 2 দিন কামাই হয়েছে, আজ নিয়ে 3 দিন হবে। এটা ঠিক না, কিন্তু অফিসে যেতে ইচ্ছে করল না, কিছুতেই মন বসছে না। আকাশে মেঘ করেছে, বৃষ্টি হবে বোধহয়। রিক্সাওয়ালা প্রচণ্ড গতিতে রিক্সা টানছে, একটা অ্যাক্সিডেন্ট বাঁধাবে। মুনা একবার ভাবলো বলবে, আস্তে চালাও ভাই, কিন্তু কথা বলতে ইচ্ছা করছে না, কেন যেন শুধু কান্না পাচ্ছে। দুঃসময়ে কাউকে কাছে থাকতে হয়। শওকত সাহেব সারাদিন কোথায় কোথায় যেন ঘুরে বেড়ান, বাসার সঙ্গে সম্পর্ক নেই বললেই হয়। নাস্তা খেয়েই বেরিয়ে পড়েন, ফেরেন সন্ধ্যা মেলাবার পর। কারো সঙ্গে কোনো কথা বলেন না, হাত মুখ ধুয়ে বারান্দার ক্যাম্প খাটে শুয়ে থাকেন। বকুল ভয়ে ভয়ে জিজ্ঞেস করে, চা দেব? তিনি হ্যাঁ না কিছুই বলেন না, তবে চা এনে দিলে নিঃশব্দে খান। আগের মতো চিনি কম হয়েছে, লিকার পাতলা হয়েছে বলে চেঁচামেচি করেন না। বকুল যদি বলে, চায়ের সঙ্গে আর কিছু খাবে? মুড়ি মেখে দেব? তিনি মৃদু স্বরে বলেন, না, লাগবে না। রাত বাড়তে থাকে, তিনি বারান্দার বাতি জ্বালান না। অস্পষ্ট আলোতে পত্রিকার একটা পাতা চোখের সামনে ধরে রাখেন। বকুলের বড় মন খারাপ লাগে, খুব ইচ্ছা করে বাবার পাশে এসে বসতে, কিন্তু সাহসে কুলোয় না। আজও তিনি অন্য দিনের মতো ক্যাম্প খাটিয়ে বসে আছেন, খালি গা, ঠান্ডা বাতাস দিচ্ছে। এবার শীত পড়ে গেছে আগে ভাগে। শীতে এক একবার তিনি কেঁপে কেঁপে উঠছেন। বকুল একটা পাঞ্জাবি তাকে এনে দিল, তিনি যন্ত্রের মতো পাঞ্জাবি গায়ে দিলেন। বকুল ভয়ে ভয়ে বলল, বাবা, তোমার কি শরীর খারাপ? তিনি কিছুক্ষণ থেমে বললেন, শরীর ঠিক আছে রে মা। বকুলের চোখ ভিজে গেল, গলা ব্যথা ব্যথা করতে লাগলো। আর কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে সে হয়তো কেঁদেই ফেলবে। সে মাথা নিচু করে তার মার ঘরে ঢুকে পড়ল। লতিফা বললেন, তোর বাবা কি করছে? বসে আছেন। মুনা মুনা এখনো আসেনি? এসেছে, শুয়ে আছে, মাথা ধরেছে। ওকে একটু ডেকে আন। বললাম না মাথা ধরেছে, এখন ডাকলে রাগ করবে। লতিফা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। তার অসুখ খুবই বেড়েছে, নতুন একটা উপসর্গ দেখা দিয়েছে, শ্বাসকষ্ট। এত বাতাস চারদিকে, অথচ প্রায়ই নিঃশ্বাস নেবার মতো বাতাসের টান পড়ছে তার। সারা রাতে ঘরের সব কটি জানালা খোলা থাকে, ফ্যান চলে ফুল স্পিডে, তবু তিনি বাতাস পান না। আশ্চর্যের ব্যাপার হচ্ছে, শ্বাসকষ্ট শুরু হলেই শওকত সাহেব তার পাশে এসে বসেন। মাথার উপর ফ্যান ঘুরছে, তবু তিনি একটা হাত পাখা নিয়ে বাতাস করেন। লতিফার লজ্জা লাগে, আবার
ভালোও লাগে। শওকত সাহেব অনেকদিন পর এ ঘরে ঘুমোতে এলেন। মিনমিন করে একটা অজুহাতও দিলেন। বিছানায় পিঁপড়া উঠেছে। লাজুক ভঙ্গি। বিয়ের প্রথম কদিন এরকম হয়েছিল। দীর্ঘদিন পর যেন বিয়ের প্রথম দিকের রাত ফিরে এলো। পৃথিবীতে কিছুই বোধহয় শেষ হয় না, পুরনো ঘটনা আবার ঘুরে ফিরে আসে। অর্থহীন কথাবার্তাও তাদের মধ্যে হলো। লতিফা বললেন, বকুলের বিয়ে সত্যি সত্যি হলে মন্দ হয় না, কি বলো? তিনি বললেন, ভালোই হয়। এরকম ছেলে পাওয়া ভাগ্যের কথা, ঠিক না? তবে বড় বেশি বড় লোক, এত বড় লোকের সঙ্গে সম্পর্ক করতে ভয় ভয় লাগে। ভয়ের কি? শওকত সাহেব অন্ধকারে একটা সিগারেট ধরান। বড় মায়া লাগে লতিফার। ইচ্ছা করে একটা হাত গায়ের ওপর উঠিয়ে দিতে, কিন্তু লজ্জার জন্যে পারেন না। যৌবনের কথা অস্পষ্টভাবে তার মনে পড়ে। কত রহস্যময় রাত গিয়েছে। গল্প করতে করতেই কতবার ভোর হলো। পাখপাখালি ডাকতে লাগলো। কতবার আফসোস করেছেন, রাতগুলি এত ছোট কেন? মানুষের সবকিছুই ছোট ছোট। জীবন ছোট, ভালোবাসাবাসির দিন ছোট, শুধু দুঃখের কাল দীর্ঘ। ভাবতে ভাবতেই নিজের অজান্তে ফুঁপিয়ে ওঠেন। শওকত সাহেব ব্যস্ত হয়ে বলেন, কি হয়েছে? কিছু হয়নি। শ্বাসের কষ্ট? পানি খাবে? পানি এনে দেই? না, কিছু আনতে হবে না, তুমি ঘুমোও। লতিফা তার রোগ জীর্ণ শ্রীহীন হাত বাড়িয়ে দেন। গত রাতটা তারা দুজন জেগেই কাটিয়েছেন। আজও কি সেরকম হবে? বকুল কেমন রাগি রাগি মুখ করে বসে আছে বিছানার পাশে। এমন বিরক্ত তার মুখের ভাব যে কিছু বলতেই ভরসা হয় না। তবু লতিফা ক্ষীণ স্বরে বললেন, তোর বাবা কি করছে? একবার তো বলেছি মা, কিছু করছে না, ক্যাম্প খাটে বসে আছে। ডেকে নিয়ে আয় না। কি জন্যে? এমনি, তোকে ডাকতে বলছি, ডাক। বকুল চলে যায়। লতিফা আগ্রহ নিয়ে অপেক্ষা করেন। কেউ আসে না এই ঘরে। বকুল নিশ্চয়ই কিছু বলেনি। বাবার সঙ্গে ছেলে মেয়েদের যোগাযোগ খুব কম। সবাই কেন তাকে এত ভয় পায়? ভয় পাওয়ার মতো কি আছে এই মানুষটার? রাত 9টার দিকে ঝমঝম করে বৃষ্টি পড়তে লাগলো। মুনা ঘুম ঘুম চোখে বারান্দায় এসে দাঁড়ালো। দুটো প্যারাসিটামল খেয়েও তার মাথা ধরা সারেনি। কেমন যেন বমি বমি ভাব হচ্ছে এখন। হাত বাড়িয়ে সে বৃষ্টির ফোঁটা ধরতে চেষ্টা করল। তার কিছুই ভালো লাগছে না। তবু সে ফুর্তির আলগা একটা ভাব এনে উঁচু গলায় বলল, আয় বাবু, বৃষ্টিতে ভিজবি? বাবু কিছুই বলল না। বকুলও রাজি হলো না। একা একাই উঠোনে নামলো মুনা। বৃষ্টির ফোঁটাগুলি অস্বাভাবিক ঠান্ডা, গা কেঁপে কেঁপে উঠছে। তবুও ভালোই লাগছে। বাবু বারান্দায় দাঁড়িয়ে দেখছে। মুনা আবার ডাকল, এই বাবু, আয় না। বাবু কোনো জবাব দিল না। আকাশ ভেঙে বৃষ্টি পড়তে লাগলো। স্কুল টিচারদের বাড়ি যেরকম থাকে, রেহানা আপার বাড়ি সেরকম নয়। বাড়ি দেখেই মনে হয় স্কুল মাস্টারই তিনি শখের জন্যে করেন। মুনা অবাক হয়ে চারদিক দেখতে লাগলো। ভারী ভারী সোফা, লাল কার্পেট ঝকমক করছে। দেয়ালে কামরুল হাসানের ছবি। 3টি মেয়ে নদীতে নাইতে নেমেছে। রেহানা আপা বললেন, অরিজিনাল পেন্টিং। মুনা বলল, চমৎকার। উনি আমাদের দূর সম্পর্কের আত্মীয় হন, বাসায় প্রায়ই আসেন।
তাই নাকি? হ্যাঁ, তুমি চাটা কিছু খাও। জি না, আমার শরীর ভালো না, গলা ব্যথা। রেহানা আপা সঙ্গে সঙ্গে উৎসাহী হলেন। হ্যাঁ, টনসিল নাকি? জি। এক গ্লাস গরম পানির মধ্যে কয়েক দানা লবণ আর পেঁয়াজের রস দিয়ে গার্গল করো, দেখবে সেরে যাবে। জি আচ্ছা, করব। এখানেই করো, আমি এনে দিচ্ছি। মুনা না বলবার সময় পেল না। রেহানা আপা ভেতরে চলে গেলেন। মুনা বসে রইল একা একা। এ বাড়িতে অনেক লোকজন, কিন্তু কেউ বসবার ঘরে উঁকি দিচ্ছে না। তবে বেশ কয়েকবারই টের পাওয়া গেল পর্দার ওপাশে কৌতূহলী মেয়েরা উঁকি দিচ্ছে। কৌতূহলের কারণটি স্পষ্ট হচ্ছে না। তারা কি জেনেছে সে বকুলের বোন, যার সঙ্গে এ বাড়ির কোনো একটি ছেলের বিয়ের কথা প্রায় পাকাপাকি? সে কথাও জানার কথা নয়। মুনা শুধু রেহানা আপাকেই বলেছে, আমি বকুলের বোন, আপনার সঙ্গে কথা বলতে এসেছি। তিনি নিশ্চয়ই সে কথা বাড়ির ভেতরে সবাইকে বলেননি, তাকে সেরকম মনে হয় না। মুনাকে গার্গল করতে হলো। অপরিচিত কোনো বাড়িতে বেড়াতে সে শব্দ করে গার্গল করা খুবই অস্বস্তিকর, কিন্তু উপায় নেই। রেহানা আপা পাশে দাঁড়িয়ে আছেন। তিনি বললেন, এখন একটু আরাম লাগছে না? জি, লাগছে। এসো, আমরা বসার ঘরে না বসে অন্য কোথাও বসি। চলুন। রেহানা আপা তাকে দোতলার বারান্দায় নিয়ে এলেন। চমৎকার বারান্দা, ছবির মতো সাজানো। ধবধবে সাদা বেতের চেয়ার, ছোট্ট একটা বেতের টেবিল। এই সাত সকালেও টেবিলের ফুলদানিতে টাটকা ফুল রাখা হয়েছে। রোজই কি এরকম রাখা হয়? রেহানা আপা বললেন, বলো কি বলবে। মুনা ইতস্তত করতে লাগলো। কিভাবে কথাটা শুরু করা যায় বুঝতে পারছে না। কোনো রকম সংকোচ বা লজ্জা করবে না, বলো। বকুলের ওই বিয়ের ব্যাপারে খোঁজ নিতে এসেছিলাম। আমার মামা মামির খুব আগ্রহ। আমাদেরও আগ্রহ। তোমার বোন মেয়েটি ভালো, একটু বোধহয় বোকা, সেটাও ভালো। বোকা মেয়েরা বউ হিসেবে ভালো হয়। মুনা তাকিয়ে রইল। এই নিয়ে আলাপ চালিয়ে যেতে তার ইচ্ছা করছে না। তবু সে ক্ষীণ কণ্ঠে বলল, আপনারা একবার বলেছিলেন 15 দিনের মধ্যে কাবিনের ঝামেলা মিটিয়ে ফেলতে চান। হ্যাঁ, তা চাই। আমাদের কোনো আপত্তি নেই, আপনারা যখন বলবেন তখনই আমরা রাজি আছি। রেহানা আপা খানিকক্ষণ চুপ করে থেকে বললেন, একটা বড় প্রবলেম হয়েছে বুঝেছ। তোমার সঙ্গে খোলাখুলি বলি, বকুলের বাবা শুনলাম অ্যারেস্ট হয়েছেন। কথাটা বোধহয় সত্যি, সত্যি না? জি, ওনাকে একটা মিথ্যা মামলায় জড়িয়েছে। সেটা তুমি জানো এবং আমরা জানি, কিন্তু অন্যেরা তো জানে না। তারা নিজেদের মতো করে ঘটনাটা ব্যাখ্যা করবে, করবে না? জি, করবে। ব্যাপারটা কীরকম সেন্সিটিভ বুঝতে পারছো না? পারছি। ধরো তোমার নিজের একটি ছেলের তুমি বিয়ে দিচ্ছ। বিয়ের 1 সপ্তাহ আগে হঠাৎ দেখলে মেয়ের বাবাকে পুলিশ চুরির দায়ে ধরে নিয়ে যাচ্ছে। কেমন লাগবে তোমার? আপা, ওটা একটা মিথ্যা মামলা, বিশ্বাস করুন। বিশ্বাস করব না কেন? বিশ্বাস করছি। চা খাও, দাঁড়াও চা দিতে বলি। মুনা না বলবার আগেই রেহানা আপা চা আনতে ভেতরে চলে গেলেন। ফিরে এলেন প্রায় সঙ্গে সঙ্গে। চা বোধহয় তৈরিই ছিল। শুধু চা নয়, চায়ের সঙ্গে প্রচুর খাবার দাবার। রেহানা আপা আন্তরিক স্বরে বললেন, খাও, কিছু খাও। আমার বাড়ি থেকে কেউ না খেয়ে যেতে পারে না। মুনা ক্ষীণ স্বরে বলল, বিয়েটা তাহলে হবে না? না,
তারা অন্য মেয়ে দেখেছে, কথাও মোটামুটি পাকা করে ফেলেছে। ও, দিনাজপুরের মেয়ে, হোম ইকোনমিক্সের ছাত্রী, বাবা রিটায়ার্ড সেশন জাজ। মুনা কিছু বলল না। রেহানা আপা বললেন, বকুলের বিয়ে নিয়ে চিন্তা করবে না, ওর বিয়ে আমি দিয়ে দেব। এই ছেলের চেয়েও অনেক ভালো ছেলে জোগাড় করব। কিভাবে করবেন? ওরাও নিশ্চয়ই বাবা সম্পর্কে জানতে চাইবে। তা চাইবে, কিন্তু এসব কথা লোকজন বেশি দিন মনে রাখে না। প্রথম কিছুদিন খুব হইচই হয়, তারপর সবাই ভুলে যায়। মুনা বলল, আমি উঠি, একটু বসো, আমার অফিস যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে। না, দেরি হবে না। আমার এক ননদ গাড়ি নিয়ে এসেছে, তাকে বলেছি সে তোমাকে পৌঁছে দেবে। মুনা বসে রইল। রেহানা আপা বললেন, কেস শুরু হবে কবে? খুব শিগগিরই শুরু হবার কথা। ভালো উকিল দিয়েছ তো? দিয়েছি। আমার নিজের জানাশোনা কিছু উকিল আছে, আমি বললে ওরা বিনা ফিতে মামলা দেখে দেবে। বলবো? তার দরকার নেই। বকুল স্কুলে আসে না অনেক দিন থেকে, ওকে স্কুলে আসতে বলবে। পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে। মুনা বিস্মিত হল। বকুল স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে তা তার জানা ছিল না। রেহানা আপা বললেন, বাবা কি করেছে না করেছে তার জন্যে মেয়ে কেন লজ্জিত হয়ে ঘরে বসে থাকবে? তুমি খুব কড়া করে ধমক দিয়ে তাকে স্কুলে পাঠাবে। জি আচ্ছা। মুনাকে দিয়ে তিনি আবার গার্গল করালেন এবং সত্যি সত্যি মুনার গলা ব্যথা অনেকখানি কমে গেল।